আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। রাজস্থানের সিরোহি জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু। পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিনটি আজ ঈদে মিলাদ উন নবী হিসেবে পালিত হচ্ছে। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারত আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় দল ওপেন বিভাগে আজারবাইজানকে ৩-১ হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এর আয়োজন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও তার ব্যবহার এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব অগ্রগতির বিষয়টি তুলে ধরা হবে এই সম্মেলনে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবেশ বান্ধব হাইড্রোজেন, জ্বালানি সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। ১৪০টি দেশের প্রায় ২৫,০০০ প্রতিনিধি এতে অংশ নেবেন। আহমেদাবাদ থেকে গান্ধীনগর ও গিফট সিটির মধ্যে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাপ্রাপকদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়াও তিনি ৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন, যা আহমেদাবাদ ও ভুজের মধ্যে চলাচল করবে। প্রধানমন্ত্রী আগামীকাল ওড়িশা যাবেন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই দফায় ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আগামী বুধবার ভোট গ্রহণ। জেলাগুলি হল ডোডা, কিস্তওয়ার, রামবান, অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাঁও এবং শোপিয়ান। দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য আগামী ২৫শে সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮ই অক্টোবর। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক দপ্তর ডিপিআইআইটি দেশের স্টার্টআপ পরিমণ্ডলকে শক্তিশালী করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ভাস্করের সূচনা করছে। নতুন উদ্যোগপতি, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই ভারত স্টার্টআপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি ভাস্করের পরিকল্পনা করা হয়েছে। উদ্ভাবন ও শিল্পোদ্যোগের ক্ষেত্রে ভারতকে বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে নতুন করে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় দেশজুড়ে উত্তাল আবহের মধ্যেই শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে একে ভয়ঙ্কর আখ্যা দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশে চিকিৎসকদের সুরক্ষায় গঠন করা হয় জাতীয় টাস্ক ফোর্স। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে ৩ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত। ওই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করেছে সিবিআই। ঘটনাস্থলের বিকৃতি ঘটানো, তথ্য প্রমাণ লোপাট, এফআইআর দায়েরে বিলম্ব, তদন্তকে ভুল পথে চালিত করা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি বিধি না মানার অভিযোগে সন্দীপ এবং অভিজিৎকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার ২ দিন পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। গতকাল আম আদমি পার্টির এক সমাবেশে তিনি বলেন, ২ দিন পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন তিনি। মানুষ যতক্ষণ না তাদের রায় দিচ্ছে ততক্ষণ তিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন না। দিল্লি বিধানসভার নির্বাচন আসন্ন। আইনি ব্যবস্থায় আদালতে ন্যায় বিচার পাওয়ার পর এবার তিনি জনতার আদালতের দ্বারস্থ হবেন। মানুষ যদি মনে করেন তিনি দোষী, তাহলে তাকে ভোট দেবেন না। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা। শ্রী কেজরিওয়াল চলতি বছর নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গেই দিল্লিতে ভোট করানোর দাবি জানিয়েছেন। फरवरी में चुनाव है। जिस मंच से मैं मांग करता हूं कि ये चुनाव नवंबर में कराए जाए, महाराष्ट्र के साथ कराए जाए, और जब तक आपका फैसला नहीं आएगा तब तक मैं जिम्मेदारी नहीं संभालूंगा। और मैंने जैसे बताया 2 दिन के बाद मैं अपना इस्तीफा दूंगा। जब तक चुनाव नहीं होते तब तक मेरी जगह आम आदमी पार्टी से कोई और मुख्यमंत्री बनेगा। अगले 2-3 दिन के अंदर विधायक दल की मीटिंग होगी और विधायक दल की मीटिंग में अगले मुख्यमंत्री के नाम का तय किया जाएगा।
বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার ঘোষণাকে নাটক আখ্যা দিয়েছে। নির্বাচন এগিয়ে আনার দাবির পেছনে প্রকৃত কারণ নিয়ে কটাক্ষ করেছেন দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। जेल में रह के तो इस्तीफे की बात की नहीं, बाहर क्यों आके की है? और अब कह रहे हैं कि हम मांग करते हैं कि चुनाव जल्दी कराया जाए। कहीं ऐसा तो नहीं चुनावी दंगल में उतरने की जो बात आ रही है वो आपकी पार्टी के अंदर कोई दंगल हो रहा है जिसकी वजह से आपको लग रहा है आप संभालना मुश्किल होगा? दिल्ली की जनता के मन में प्रश्न है कि त्याग पत्र की आवश्यकता किस व्यवस्था के साथ है। রাজস্থানের সিরোহি জেলার পিন্ধওয়ারা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই বিপত্তি। সিরোহির এসপি অনিল কুমার জানিয়েছেন, 27 জন যাত্রী নিয়ে ওই জিপটি উদয়পুর থেকে পালিয়ে যাচ্ছিল। ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদ উন নবী। ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাসে দ্বাদশ দিনে রবি আল আওয়াল পালিত হয়। এই দিনটি পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযথ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আজ ঈদে মিলাদ উন নবী পালিত হচ্ছে। পয়গম্বরের জীবন ও তাঁর শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে মিলাদ মেহফিল এবং সিরাত চর্চার। এই উপলক্ষে অনেক জায়গায় মিলাদ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। মিলাদ উন নবী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহানবী ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের আদর্শে সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করেছেন। এছাড়া তিনি সাম্য ও ঐক্যের কথাও বলেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কেন্দ্রীভূত অতি গভীর নিম্নচাপের প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ক্রমশ এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘন্টায় কিছুটা দুর্বল হয়ে এটি নিম্নচাপে পরিণত হবে এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে উত্তর পশ্চিম অভিমুখে এগোবে। আগামী সপ্তাহে দেশের পূর্বাঞ্চল, মধ্যপ্রদেশ, কোঙ্কণ এবং গোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, গুজরাট এবং উত্তরপ্রদেশে আগামী 6 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় 2000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের 50 কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জানিয়েছেন। সমবায় দপ্তরের 2,75,00,000 টাকার সম্পদ নষ্ট হয়েছে বন্যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। টাইফুন ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের জন্য সরকার অপারেশন সদ্ভাবের সূচনা করেছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সদ্ভাবের আওতায় ভিয়েতনামকে $10 লক্ষ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ বিমানে ইতোমধ্যেই ভিয়েতনাম পৌঁছেছে 35 টন ত্রাণ সহায়তা। এতে রয়েছে জলশোধন সামগ্রী, জলের পাত্র, ব্ল্যাঙ্কেট, বাসনপত্র এবং সৌর লণ্ঠন। নতুন দিল্লি 10 টন মানবিক সহায়তাও লাওসে পৌঁছে দিয়েছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা রক্ষার কিট, মশারি ও মশারোধক সামগ্রী, স্লিপিং ব্যাগ, জেনারেটর ইত্যাদি। নৌবাহিনীর জাহাজ আইএনএস সাতপুরের মাধ্যমেও পাঠানো হয়েছে শুকনো খাবার দাবার, জামাকাপড় এবং ওষুধ। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের কাছাকাছি গুলি চালনার পর প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে যুক্ত স্টিভেন চিউং জানিয়েছেন, গুলি চালনার সময় ট্রাম্প গলফ কোর্সেই ছিলেন। এ ব্যাপারে রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে থেকে বন্দুকবাজকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে একটি হাতিয়ার। দক্ষিণ লেবাননে বসবাসকারী নাগরিকদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার আবেদন জানিয়ে প্রচারপত্র ফেলেছে ইসরায়েল। গাজার যুদ্ধকে কেন্দ্র করে হেজবোল্লাহ ও ইসরায়েলের মধ্যে 11 মাস ধরে চলা সংঘাতে এই প্রথম সীমান্তবর্তী গ্রামগুলিতে আকাশপথে লিফলেট ছড়ালো ইসরায়েল। ওয়াজানি অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়েছে ওই প্রচারপত্রে। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে গতবারের বিজয়ী ভারত আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। চীনের হুলুনবুইয়ের মকি হকি ট্রেনিং বেসে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30-তে। 6 দেশের এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে ভারত টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ 4-এ উঠেছে। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় দল ওপেন বিভাগে আজারবাইজানকে 3-1-এ হারিয়ে দিয়েছে। মহিলাদের দল কাজাখস্তানের কাছে 2.5 পয়েন্টে হেরে গেছে। এই প্রতিযোগিতায় ভারত পুরুষদের বিভাগে শীর্ষস্থান বজায় রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে রি-ইনভেস্ট গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মিটের উদ্বোধন করবেন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো।